নীলব এক যুবক, যার নেশা একা একা বনের পথে ঘুরে বেড়ানো। শহরের যান্ত্রিকতা থেকে বাঁচতে সে পাড়ি দিয়েছিল সুন্দরবনের এক গহীন অংশে, যেখানে মানুষের পায়ের ছাপ বিরল। স্থানীয় জেলেরা তাকে সতর্ক করেছিল, দাদা, অমাবস্যার রাতে ওই পশ্চিমের কেওড়া বনে যাবেন না। ওখানে ডাইনি মায়ারা ঘুরে বেড়ায়। কিন্তু নীলব বিজ্ঞানের ছাত্র, এসব সে বিশ্বাস করে না। হাতে একটা শক্তিশালী টর্চ আর পিঠে ব্যাগ নিয়ে সে বনের গভীরে ঢুকে পড়ল। আকাশ মেঘলা, ঝিঁঝি পোকার ডাক যেন এক অশুভ সংকেত দিচ্ছে। হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল চারপাশ। নীলব বুঝতে পারল সে পথ হারিয়েছে। তখনই কানে এল এক সুমধুর কান্নার সুর। কুয়াশা চিরে নীলব দেখল এক জীর্ণ কিন্তু বিশাল জমিদার বাড়ি। সেই বাড়ির বারান্দায় বসে কাঁদছে এক অপূর্ব সুন্দরী তরুণী। পরনে লাল বেনারসি শাড়ি, কপালে বড় টিপ, সারা শরীরে ভারী সোনার গয়না। নীলব অবাক হয়ে এগিয়ে গেল। আপনি এই জঙ্গলে একা কেন? নীলব জিজ্ঞেস করল। মেয়েটি মুখ তুলল। তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, যেন তারার আলো আটকে আছে সেখানে। সে শান্ত গলায় বলল, আমার নাম মায়া। আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বর আসেনি। আমার বাবা মাও নেই। আপনি কি আমায় এই বিপদ থেকে উদ্ধার করবেন? মায়ার রূপ দেখে নীলব মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল। তার যুক্তিবাদী মন যেন কাজ করা বন্ধ করে দিল। মায়া তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ভেতরে সবকিছু সাজানো, কিন্তু ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে ভর্তি। নীলব সেটা খেয়াল করল না, কারণ মায়ার সম্মোহনী চাহনি তাকে আচ্ছন্ন করে রেখেছিল। ৩. সেই ভয়ঙ্কর বিয়ে। মায়া জানাল তাদের বংশের রীতি অনুযায়ী এই রাতেই বিয়ে সম্পন্ন হতে হবে, নতুবা তার প্রাণ সংশয়। সে নীলবকে অনুরোধ করল তাকে বিয়ে করতে। নীলব যেন এক ঘোরের মধ্যে ছিল। সে রাজি হয়ে গেল। পুরোহিত ছাড়াই মায়া তাকে নিয়ে এক প্রাচীন মন্দিরে ঢুকল। সেখানে কোনো মন্ত্রোচ্চারণ হলো না, শুধু মায়া তার আঙুল কেটে নীলবের কপালে রক্ত দিয়ে তিলক এঁকে দিল। মায়ার হাত ছিল বরফের মতো ঠান্ডা। এখন থেকে তুমি আমার, মায়া ফিসফিস করে বলল। তার হাসিতে যেন একটা পাশবিক তৃপ্তি ছিল। ৪. বাসর ঘরের রহস্য। বিয়ের পর মায়া তাকে নিয়ে গেল ওপরতলার এক সুসজ্জিত কক্ষে। ঘরে রজনীগন্ধার তীব্র গন্ধ, কিন্তু তার নিচে যেন পচা লাশের এক চাপা দুর্গন্ধ মিশে আছে। মায়া নীলবের পাশে বসল। হঠাৎ নীলব দেখল আয়নায় মায়ার কোনো প্রতিবিম্ব পড়ছে না। তার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে খেয়াল করল মায়ার পা দুটো পেছনের দিকে ঘোরানো। নীলব পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মায়ার কণ্ঠস্বর বদলে গেল। সেই মিষ্টি সুর এখন কর্কশ চিৎকারে পরিণত হয়েছে। সে বলল, ১০০ বছর ধরে আমি এই জঙ্গলে একলা প্রতীক্ষা করছি। আমার অভিশাপ কাটানোর জন্য একজন জীবিত মানুষের রক্ত দরকার ছিল। আজ সেই অমাবস্যা। ৫. মৃত্যুর মুখোমুখি। মায়ার চামড়া খসে পড়তে শুরু করল। সেই সুন্দরী মায়া এখন এক কঙ্কালচার বিভৎস প্রেতনী। তার নখগুলো বড় হয়ে গেল, চোখ থেকে রক্ত ঝরছে। নীলব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মায়া তার ওপর ঝাঁপিয়ে পড়ল। নীলব দেখল ঘরের কোণে পড়ে আছে অসংখ্য মানুষের কঙ্কাল, সবাই তার মতো পর্যটক, যারা আগে পথ হারিয়ে এখানে এসেছিল। মায়া তার গলার কাছে মুখ নিয়ে এল। ঠিক সেই মুহূর্তে নীলবের পকেটে থাকা দিয়াশলাইয়ের কথা মনে পড়ল। সে হাত দিয়ে দ্রুত একটা কাঠি জ্বালিয়ে মায়ার গায়ে ছুঁড়ে মারল। আগুনের স্পর্শ লাগতেই মায়া বিকট চিৎকার করে পিছিয়ে গেল। নীলব জানালার কাঁচ ভেঙে নিচে লাফ দিল। পেছনে সে শুনতে পাচ্ছিল মায়ার সেই পৈশাচিক হাসি, পালাবি কোথায়? তুই তো আমার সাথে রক্ত দিয়ে বাঁধা পড়েছিস। ৬. অন্তিম পরিণতি। ভোরবেলায় একদল গ্রামবাসী নীলভকে বনের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আঁচড়ের দাগ, আর কপালে সেই রক্তের তিলক তখনও শুকোয়নি। হাসপাতালে সুস্থ হওয়ার পর নীলব যখন সব খুলে বলল, তখন গ্রামের বৃদ্ধ কবিরাজ মাথা নেড়ে বললেন, তুমি বেঁচে ফিরেছ ঠিকই, কিন্তু মায়া তোমাকে ছাড়েনি। প্রতি অমাবস্যায় ও তোমাকে ডাকবে। নীলব এখন শহরে ফিরে এসেছে, কিন্তু প্রতি রাতে সে তার ঘরের জানালার বাইরে সেই লাল বেনারসি পরা মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। মায়া হাসছে, আর ইশারায় তাকে আবার সেই জঙ্গলে ডাকছে। উপসংহার: জঙ্গল আর সৌন্দর্যের মায়ায় জড়ানো জীবন মাঝে মধ্যে এমন এক গোলক ধাঁধায় ফেলে দেয়, যেখান থেকে ফেরা অসম্ভব। নীলব ফিরে এলেও তার আত্মা যেন সেই অভিশপ্ত বাসর ঘরেই আটকে রয়ে গেছে।
নীলভের জীবনের সেই বিভীষিকাময় রাতের পর কেটে গেছে 6 মাস, কিন্তু আতঙ্ক তার ছায়া ছাড়েনি। আমরা দেখব সেই অভিশপ্ত সম্পর্কের এক ভয়ঙ্কর বিস্তার। শহরের বুকে অরণ্যের ছায়া। কলকাতা শহরের ব্যস্ততম এলাকাতেও নীলভ এখন একা থাকতে পারে না। তার ফ্ল্যাটের চারপাশটা এখন সারাক্ষণ এক অদ্ভুত আর্দ্র শ্যাওলার গন্ধে ভরে থাকে। মাঝরাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, নীলভ শুনতে পায় নূপুরের শব্দ। তার বেডরুমের দরজায় কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটে।